কালো জাদু। কালো জাদু সম্পর্কে আমরা সবাই অবগত আছি এবং এর ভয়াবহতা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্টোরি অ্যান্ড সিক্রেটস। যখন একটি পরিবারের কোনো সদস্যকে কালো জাদু করা হয়, তখন সেই পরিবারকে যে কতটুকু সাফার করতে হয় সেটি আজকে আমরা জানবো এই গল্পে। মুভিটির নাম শয়তান। আর হ্যাঁ, আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। চলুন শুরু করি। গল্পের শুরুতে একটি মৃত ইঁদুরকে দেখানো হয়, যাকে একটি অজ্ঞাত ব্যক্তি পলিথিনের মধ্যে করে নিয়ে কোথাও একটা যাচ্ছে। তারপর একটি হ্যাপি ফ্যামিলিকে দেখানো হয়। ফ্যামিলির লোকটির নাম কাবির, তার স্ত্রীর নাম জ্যোতি এবং বড় মেয়ের নাম জাহ্নবী এবং ছোট ছেলের নাম ধ্রুব। তারা কিছুদিনের জন্য শহরের বাইরে তাদের ফার্ম হাউসে সময় কাটানোর সিদ্ধান্ত নেয় এবং তারা রওনা দিয়ে দেয়। ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার একে অপরের সাথে খুব ফ্রেন্ডলি ছিল। এক কথায় খুবই হ্যাপি একটি ফ্যামিলি। তারা খুব আনন্দ করতে করতে ফার্ম হাউসে যেতে থাকে। মাঝপথে তারা একটি ধাবায় নামে কিছু খাওয়ার জন্য। খাওয়ার সময় জাহ্নবী পরোটা দেখি বলে, এটাতে বাটার বেশি, আমি খাবো না। পরে কাবির যায় চা আনতে, কিন্তু দোকানদারের কাছে ভাঙতি টাকা ছিল না, তাই সে চা আর নিতে পারে না। তারপর সেখানে 3 কাপ চা নিয়ে হাজির হয় একজন লোক, তার নাম বনরাজ। কাবির তাকে তাদের সাথে টেবিলে জয়েন করতে বলে। পরে লোকটি তাদের সাথে একই টেবিলে বসে বসে চা খেতে থাকে আর কথা বলতে থাকে। যেহেতু জাহ্নবী পরোটা খাচ্ছিল না, তাই বনরাজ তাকে একটি লাড্ডু খেতে দেয়। লাড্ডুটি খাওয়ার পর তার যেন কেমন লাগে। তারপর বনরাজ তাকে পরোটাটি খেতে বলে জাহ্নবী সম্পূর্ণ পরোটাটি খেয়ে ফেলে। সবাই তো অবাক হয়ে যায়। তারপর তারা সবাই খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে গিয়ে বসে। গাড়িতে বনরাজ জাহ্নবীকে 1 প্যাকেট বিস্কিট দেয় আর ফার্ম হাউস পৌঁছালে খেয়ে নিতে বলে। জাহ্নবী তাই করে। ফার্ম হাউস গিয়ে সে ওই প্যাকেটের সব বিস্কিট খেয়ে নেয়। তারপর তারা সবাই সুইমিং পুলে গোসল করে। পরে যদি বনরাজকে তাদের গেটের বাইরে দেখতে পায়, বনরাজ তাদের বাসায় যায় এই বলে যে তার ফোনে ব্যাটারি শেষ হয়ে গেছে। পরে কাবির তাকে বসতে বলে। পরে জাহ্নবী চেঞ্জ করে ওই লোকটির কাছে যায় আর তারা অনেক কথা বলতে থাকে। কথা বলার মাঝখানে ধ্রুব এসে আর জাহ্নবীকে বলতে থাকে, চলো দিদি খেলি। বারবার বলতে থাকায় বনরাজ জাহ্নবীকে যেতে বলে আর এত খেলতে বলে যাতে আজকে ধ্রুব তাকে আর খেলতে না বলে। পরে দেখানো হয় জাহ্নবী ধ্রুবকে নিয়ে দোলনায় এত জোরে দুলতে থাকে যে ধ্রুব ভয়ে চিল্লাতে থাকে। তার চিল্লানোর শব্দ শুনে কাবির এবং জ্যোতি এসে জাহ্নবীকে থামায়। জাহ্নবী পরে নিজের বসে আসে আর সরি বলতে থাকে। পরে সবাই মিলে টেবিলে খেতে বসে আর কথা বলতে থাকে। তাদের কথার মাঝখানে বনরাজ কথা বললে কবির তাকে ইন্টারফেয়ার করতে না করে। পরে বনরাজ বলে, আমি তো সবই জানি, আপনার মেয়ে আমাকে বলেছে যে সে তার বয়ফ্রেন্ডের সাথে লাদাখ যাবে। পরে জ্যোতি জাহ্নবীকে বলতে থাকে যে তুই এইসব কথা উনাকে কেন বলেছিস। পরে জাহ্নবী বলে, জানি না কেন, বাট আঙ্কেল আমাকে যা বলছে আমার তাই করতে ইচ্ছে করছে। পরে লোকটি হাসতে হাসতে বলতে থাকে, একদম ঠিক, ডেমো দেখবেন। পরে লোকটি জাহ্নবীকে তার বিএফের সাথে ব্রেকআপ করতে বললে মেয়েটি তাই করে। পরে তার মা তাকে কিছু বললে লোকটি বলে, তোমার বাবা মাকে বলো তুমি একদম ঠিক আছো। জাহ্নবী আবারও তাই করে। পরে কবির লোকটিকে চলে যেতে বললে লোকটি বলে, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি যাব না। কবির লোকটিকে বের করে দিতে নিলে জাহ্নবী তার বাবাকে আটকায়। তার বাবা মা অবাক হয়ে যায়। পরে কবির বনরাজকে জিজ্ঞাসা করে, কি করেছেন আপনি আমার মেয়ের সাথে। পরে লোকটি বলে, কালো জাদু, এখন থেকে আমি যা বলবো আপনার মেয়ে তাই করবে। পরে লোকটি জাহ্নবীকে বসতে বলে, আবার দাঁড়াতে বলে, এভাবে কয়েকবার বলতে থাকে। পরে বাচ্চাদের মতো জোরে জোরে কান্না করতে বলে। জাহ্নবী তাই করতে থাকে। পরে জ্যোতি কান্না করতে করতে বলতে থাকে, আপনি কি চান আমাদের থেকে। পরে বনরাজ বলে, ঘরে যত ফোন আছে সব নিয়ে আসেন। জাহ্নবীকে দিয়ে পরে সব ফোন ভাঙিয়ে ফেলে। বাসার সব ইন্টারনেটের লাইন কাটিয়ে দেয়। পরে জাহ্নবীকে রান্নাঘর থেকে চা পাতা আনতে বলে আর সব কাঁচা চা পাতা খেতে বলে। জাহ্নবী তাই করে। তার বাবা মা তাকে আটকালে সেই তার বাবাকে থাপ্পড় মারে। তার বাবা মার মন ভেঙে যায়। তারপর দেখানো হয় জ্যোতি বনরাজকে জিজ্ঞাসা করছে, আপনি কি চান আমাদের থেকে। লোকটি বলে, আমি চাই আপনি আপনার মেয়েকে আমাকে দান করে দেন, মানে আমার সাথে যেতে দেন। তারা না করলে লোকটি বলতে থাকে, আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না। পরে জাহ্নবীকে লাথি মারে। এইটা দেখে কবির বনরাজকে মারতে থাকে। পরে বনরাজ জাহ্নবীকে বলে ওর ভাইয়ের মাথা ফাটিয়ে দিতে। জাহ্নবী তাই করে
আর ঠিক তখনই তাদের ঘরের কলিং বেল বাজতে থাকে। ঘরে সবকিছু স্বাভাবিক করে তারা দরজা খুললে দেখে পুলিশ এসেছে। জ্যোতির নাম্বার থেকে পুলিশের হেল্পলাইনে কল গিয়েছিল, তাই পুলিশ এসেছে। পরে জ্যোতি বলে আমার ছোট ছেলে হয়তো ভুলে দিয়েছিল, সে ফোনটি নিয়ে আসে যেটি লুকানো ছিল। পরে পুলিশ চলে গেলে সে ফোনটিও বনরাজ ভেঙে ফেলে। পুলিশ থাকাকালীন কেউ কারো কথা বলেনি, কারণ বনরাজ জাহ্নবীকে সিলিন্ডারের উপর বসিয়ে গ্যাস ছেড়ে হাতে কাঠি ধরিয়ে বসিয়ে রেখেছিল, উল্টাপাল্টা কিছু হলেই যাতে আগুন লাগিয়ে দেয় আর সবাই মারা যায়, তাই কেউ কিছু বলেনি। পরে কাবির বলে তোমার যা লাগবে তাই তোমাকে দিব, তবু আমাদের ছেড়ে দাও আর আমার ছেলেকে ডক্টরের কাছে নিয়ে যেতে দাও। পরে বনরাজ বলে ঠিক আছে, যা কিছু আছে নিয়ে এসো। কাবির কি টাকা আর গহনা এনে বনরাজকে দেয়। পরে বনরাজ সেগুলো নিয়ে চলে যায়। তারা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে দেখা যায় জাহ্নবী চুপচাপই আছে, কোনো কথা বলে না। তাই কাবির দৌড়ে বাহিরে যায় বনরাজের কাছে। গিয়ে দেখি বনরাজ টাকা আর গহনা আগুনে পুড়িয়ে ফেলছে। তখন বনরাজ হাসতে হাসতে বলতে থাকে তুমি কি চেয়েছিলে টাকা দিয়ে আমাকে কিনতে? এগুলো তো তুচ্ছ মানুষের দুর্বলতা, আমি তো মানুষ না, এর থেকে অনেক সামনে চলে গেছি। আজকে রাতের পর আমি হয়ে যাব এই সমস্ত জগতের নিয়ন্ত্রক, আমি হলাম শয়তান। তারপর লোকটি আবারও ঘরে প্রবেশ করে। পরে জাহ্নবীকে বলতে থাকে নিজের গালে চড় মারতে। জাহ্নবী তাই করতে থাকে। কাবির এবং জ্যোতি স্তব্ধ হয়ে যায়। তারপর কবির উপরে ধ্রুবর কাছে চলে যায়, যেন সে শক্ত হয়ে গেছে। জ্যোতি চুপচাপ বসে থাকে। বনরাজ টানা 1 ঘন্টা জাহ্নবীকে দিয়ে ডান্স করায়। মেয়েটি হাঁপিয়ে যায়, তবুও তাকে একটুও পানি খেতে দেয় না। জ্যোতি বলতে থাকলে জ্যোতিকে চাকু দেখিয়ে ভয় দেখায় জাহ্নবী। পরে জ্যোতি উপরে চলে যায়। এইদিকে বনরাজ ঘুমায় আর জাহ্নবীকে পাহারা দিতে বলে। এই সুযোগে কবির নিচে যেতে নিলে দেখে জাহ্নবী সেখানেই দাঁড়িয়ে আছে আর কান্না করতে করতে নিজের প্যান্ট নষ্ট করে ফেলে। এই দৃশ্য দেখে কবির চোখে পানি নিয়ে উপরে চলে যায়। এই মুহূর্তেও বনরাজ জাহ্নবীকে ওয়াশরুমে যেতে দেয় না। ওইখানেই তার মা এসে তাকে চেঞ্জ করায়। এই অবস্থা দেখে জ্যোতি জাহ্নবীর হাতে চাকুটি ফেলে দিয়ে বনরাজের উপর হামলা করে এবং ওকে ইচ্ছে মতো মারতে থাকে। সেখানে কাবির চলে আসলে কবির জাহ্নবীকে বেঁধে বনরাজকে মারতে থাকে। পরে জাহ্নবী জোরে জোরে হাসতে থাকে। এই অবস্থা দেখে কবির বনরাজকে ছেড়ে দেয়। এত কিছুর পরেও তারা জাহ্নবীকে স্বইচ্ছায় যেতে দেয় না। তাই বনরাজ জাহ্নবীকে বলে তার ছোট ভাইকে মেরে ফেলতে। জাহ্নবী দৌড়ে যায় তাই করতে। কাবির এবং জ্যোতি আটকাতে চেষ্টা করলে কিন্তু পারে না। অনেক খোঁজাখুঁজির পর জাহ্নবী ধ্রুবকে খুঁজে পায় আর ছাদ থেকে ফেলে দেয়। ধ্রুব তখনও বেঁচে ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে হসপিটালে না নিয়ে গেলে হয়তো মারা যাবে। এই সময় বনরাজ বলে এখনো সময় আছে, যেতে দাও আমাদের। পরে কাবির এবং জ্যোতি যেতে দেয় বনরাজকে তাদের মেয়ে জাহ্নবীকে সহ। বনরাজ এবং জাহ্নবী চলে যায়। ওইদিকে কবির জ্যোতিকে পাঠিয়ে দেয় ধ্রুবকে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য, আর সে যায় জাহ্নবীকে বাঁচাতে। কবির বনরাজের ফোন থেকে শ্যামের ফোনে নিজের লাইভ লোকেশন পাঠিয়ে দিয়েছিল। শ্যাম হলো তাদের হাউসকিপার। সে অসুস্থ থাকার কারণে ওই দিন যেতে পারেনি। পরে লোকেশন দেখতে দেখতে কবির চলে যায় বনরাজের আসল ঠিকানায়, যেখানে আরো অনেক মেয়েকে কবির বশ করে রেখেছিল তার উদ্দেশ্যে সফল হওয়ার জন্য। বনরাজ প্রস্তুত হতে থাকে তার তন্ত্রবিধির জন্য, যেটা পূরণ হয়ে গেলে সে তার চোখের ইশারায় মানুষকে বশ করতে পারবে। কোনো খাবার খাওয়ানোর প্রয়োজন হবে না। যেখানে তন্ত্রবিধি করা হচ্ছিল সেখানে 2 ধরনের পুতুল দেখা যায়। একটি কালো রঙের, যেটি আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে মেয়েরা আগুনের দিকে এগিয়ে আসবে। আরেকটি হলো লাল পুতুল, যেটি আগুনে ফেলার পাশাপাশি মেয়েরাও আগুনে ঝাঁপ দিবে। আসলে বনরাজ মূলত সব মেয়েদেরকে বলি দিবে। তারপর সেখানে কবির পৌঁছে যায়। কবিরকে মেরে বনরাজের পায়ের নিচে ফেলা হয়। আস্তে আস্তে সব কালো পুতুল আগুনে ফেলে দেওয়া হয়। যখনই লাল পুতুলটি ফালাতে যাবে ঠিক তখনই বনরাজের পায়ের মধ্যে কবির জ্বলন্ত লাঠি দিয়ে আঘাত করে এবং বনরাজ মেয়েদেরকে কিছু বলে ওঠার আগেই তার জিহ্বা কেটে দেয়, যাতে সে আর কথা বলতে না পারে। পরে মেয়েদেরকে একটি ভয়েস রেকর্ড শোনাতে থাকে, যেখানে বনরাজ নিচে বলছে যে সকল মেয়ে যাতে আগের মতো হয়ে যায়, সবাইকে সে ফ্রি করছে। এই কথাগুলো নিজের অজান্তেই বনরাজ কবিরের বাসায় বলেছিল, যেগুলো কবিরের কাছে থাকা ধ্রুবর ভয়েস রেকর্ডারে রেকর্ড হয়ে যায়। পরে কবির সেটাকে একটু কাটিং করে নেয়। এভাবে কবির নিজের মেয়ে সহ অন্যান্য সকল মেয়েকে বাঁচিয়ে ফেলে। পরে দেখানো হয় মোট 108টি মেয়ে ছিল বনরাজের জিম্মিতে। সকলকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আর বনরাজ নিখোঁজ, তাকে পুলিশ খুঁজছে। কাবিরের পরিবার এখন বিপদমুক্ত, ধ্রুবও সুস্থ হয়ে যাচ্ছে। তারপর 1 বছর পরের দৃশ্য দেখানো হয়। মুভির শুরুতেই যে অজ্ঞাত ব্যক্তিটি মরা ইঁদুর নিয়ে যাচ্ছিল সে আর কেউ না, কাবির ছিল। সেই মরা ইঁদুর বনরাজের জন্য নিয়ে গেছে। ঠিকই শুনেছেন, বনরাজ নিখোঁজ নয়, কাবির তাকে এতদিন যাবৎ আটকে রেখেছে। সুতরাং বনরাজের জীবনে কাবিরই তার শয়তান। আর এখানেই শয়তান মুভিটি শেষ হয়ে যায়। এরকম আরো অনেক ইন্টারেস্টিং এবং মজার মজার মুভি এবং ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।